সুনীতির ঘুম ভাঙলে সে নিজেকে অভিকের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। গতকাল রাতের কথা ভেবে লজ্জা এবং সুখের অপূর্ব অনুভূতি অনুভব হয়। সে মোহিত নয়নে অভিকের দিকে তাকায়। এই লোকটা শুধুই তার। ভাবতেই মনে আনন্দ অনুভূত হয়। সুনীতি অভিকের মুখে হাত বোলাতে থাকে। হঠাৎ করেই এমন মুহূর্তে তার কানে বেশ খানিকটা শব্দ আসতে থাকে। সুনীতি উঠে বসে, ওড়নাটা গায়ে জড়িয়ে এদিকে ওদিকে তাকিয়ে বলে, কোথা থেকে শব্দ আসছে? বলেই সে উঠে দাঁড়ায়। অভিকেরও ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই সুনীতিকে বলে, কি হয়েছে? কোথা থেকে যেন একটা দরজা ধাক্কানোর শব্দ আসছে। সুনীতির কথা শুনে অভিকের হুঁশ ফেরে। তার মনে পড়ে যায় গতকাল রাতে সে আনিশার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। সে দ্রুত উঠে বসে শার্টের বোতাম লাগাতে থাকে। অতঃপর ছুট লাগায় গেস্ট রুমের দিকে। সুনীতিও যায় তার পেছনে পেছনে। অভিক গেস্ট রুমের সামনে এসে বসতে পারে। এই রুম থেকেই দরজা ধাক্কানোর শব্দ আসছিল। সে আর দেরি না করে দ্রুত দরজার ছিটকিনিটা খুলে দেয়। সাথে সাথেই আনিশা তার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে। আনিশার এই অবস্থা দেখে অভিক ঘাবড়ে যায়। তাকে একদম উদ্ভ্রান্তের মতো লাগছিল। সুনীতি দূর থেকে এই দৃশ্য দেখে আবারও কষ্ট পায়। কাছে আসার সাহস না দেখিয়েই সে সেখানেই দাঁড়িয়ে থাকে। অভিক আনিশার উদ্দেশ্যে বলে, কি হয়েছে তোর আনিশা? এমন করছিস কেন? তুই শান্ত হ প্লিজ। আনিশা কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওরা ওরা আমায় মেরে ফেলবে অভি। দয়া করে ওদের হাত থেকে আমাকে বাঁচা। কারা মারবে তোকে? ওরা ওরা খুব ভয়ানক। প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচা। অভিক বুঝতে পারে না আনিশা ঠিক কাদের কথা বলছে। সে অসহায় চোখে তাকিয়ে থাকে। হঠাৎ করে আনিশা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অভিক ভয়ে তাকে ডাকতে থাকে, এই আনিশা, কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি আছি এখানে, তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। সুনীতির হৃদয়ে এই দৃশ্য যেন তীরের মতো বিঁধছিল। তার চোখে ছলছল করছিল জল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে কাঁদতে থাকে। নিজের বাবা মায়ের ছবি হাতে নিয়ে বলে, তোমরা তো আমার কাছে নেই বাবা মা। এখন তো আমার শুধু ওই একজনই আছে। তাকে কি আমার ভাগ্য আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে? এমন হলে যে আমি আর বাঁচব না, একদম নিঃশেষ হয়ে যাব। এসব ভেবেই তার কান্নার গতি বাড়ে। ঘর পোড়া গরু হয়ে যেন সে সিঁদুরে মেঘ দেখছে। অভিকের সাথে তার সুখের সংসারে কি তবে কারোর দৃষ্টি লাগলো? ও এখন কেমন আছে ডাক্তার? অভিকের এহেন প্রশ্নে ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, উনি ভালো আছেন। আর আমার যতদূর মনে হলো উনি কোনো মেন্টাল ট্রমার থেকেই বারবার এমন করছেন। আপনার উচিত ওনাকে কোনো ভালো সাইক্রেটিস্টের কাছে নিয়ে যাওয়া। বলেই তিনি বের হয়ে যান। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না কি করা উচিত। আনিশার এই অবস্থা দেখে আমি শান্তি পাচ্ছি না রে। আরাফাত দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি খুব ভালো একজন সাইক্রেটিস্টকে চিনি। তবে ওনার চেম্বার যদিও বা ঢাকায়, তবে উনি সপ্তাহে একদিন সিলেটে আসেন। আমি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করব। অনেক বড় চিন্তা থেকে রক্ষা করলি রে। আরাফাত এদিকে ওদিকে তাকিয়ে বলে, আচ্ছা সুনীতি ভাবি কোথায় রে? এখানে এসেছি থেকে ওনাকে তো দেখছি না। এতক্ষণে অভিকের হুঁশ ফেরে। সেও এদিকে ওদিকে তাকিয়ে বলে, তাই তো, নীতি কোথায়? আরাফাত অভিককে বলে, তুই এখানে থাক, আমি দেখছি তো ভাবি কোথায়। বলেই আরাফাত বেরিয়ে পড়ে। সারা বাড়ি খুঁজেও সুনীতিকে না পেয়ে সে চিন্তায় পড়ে যায়। অনেক খোঁজার পরে অবশেষে ছাদে উঠে সুনীতিকে দেখতে পায়। তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভাবি, আপনি এখানে কি করছেন? হঠাৎ করে আরাফাতের কণ্ঠ শুনে সুনীতি হকচকিয়ে যায়। পেছনে ফিরে আরাফাতকে দেখে নিজের চোখের জলটুকু মুছে বলে, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে চলে এসেছিলাম। আরাফাত সুনীতির চোখের জল লক্ষ্য করে বলে, আপনি কি কাঁদছিলেন ভাবি?
না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। আপনি নিজের দুঃখ লুকানোর বৃথা চেষ্টা করবেন না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। এজন্য আমি আরাফাতকে বলেছিলাম আনিশাকে এখানে না আনার জন্য। সুনীতি অনুনয় করে বলে, আপনি প্লিজ আপনার বন্ধুকে এ নিয়ে কিচ্ছু বলবেন না। এমনি ও অনেক চিন্তার মধ্যে আছে। আমি চাই না এসব নিয়ে ভেবে ও আরো বেশি চিন্তা করুক। অভিক ঠিকই বলেছিল, আপনি সত্যি অনেক বুঝদার। সুনীতি হালকা হাসে। আরাফাত বলে, আপনার দুশ্চিন্তা করতে হবে না, আর করবেনও না। অভিককে আমি যতটা চিনি, এটা হলপ করে বলতে পারি যে অন্তত ও আপনাকে ঠকাবে না। সুনীতির হঠাৎ করে মনে হলো সে জানে না। সে আরাফাতকে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনি আমাকে নিজের বোন মনে করে আমায় একটা প্রশ্নের উত্তর দেবেন প্লিজ? হ্যাঁ ভাবি, বলুন। অভিকের সাথে কি আনিশা আপুর শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল, নাকি আরো বেশি কিছু? দয়া করে সত্যিটাই বলবেন, আমার থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই। আরাফাত এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে সত্যিটা হচ্ছে, আমি, অভিক ও আনিশা, আমরা তিনজনে স্কুল জীবন থেকে একে অপরকে চিনি। আমরা ঢাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে একসাথে একই ক্লাসে ভর্তি হই। সেখান থেকেই আমাদের বন্ধুত্বের সূচনা। এর মধ্যে আনিশার বাবা ছিল একজন পুলিশ অফিসার। আমরা নিজেদের বন্ধুত্বের জন্য গোটা স্কুলে পরিচিত ছিলাম। সকলে আমাদেরকে ট্রিপল A গ্যাং বলে জানতো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন আমরা 9 গ্রেডে ছিলাম, তখন সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমি খেয়াল করি অভিক আনিশার একটু বেশি কেয়ার করছে। তখনই আমি বুঝতে পারি অভিকের মনে আনিশার জন্য ফিলিংস তৈরি হচ্ছে। আমার সন্দেহটাই ঠিক ছিল। একদিন অভিক নিজে থেকেই আমাকে এটা বলে, কিন্তু ও আনিশাকে এটা বলার সাহস করে উঠতে পারেনি। ওর মনে ভয় ছিল যে সত্যিটা জানার পর হয়তো আনিশা যদি ওকে রিজেক্ট করে, তাহলে আমাদের বন্ধুত্বটা ভেঙে যাবে। এভাবে আমাদের স্কুল জীবন শেষ হয়। এরপর আমরা তিনজনে একই কলেজে ভর্তি হই। কলেজ লাইফে অন্য একটা ছেলে আনিশাকে ভীষণ বিরক্ত করত। একটা বললে ভুল হবে, আনিশা ছিল অপূর্ব সুন্দরী, তাই বেশ অনেক ছেলেই নিত্যদিন তাকে প্রপোজ করত। কিন্তু তার মধ্যে একটা ছেলে ছিল নাছোড়বান্দা। সে আবার আমাদের সিনিয়র ছিল, ঢাকা ভার্সিটিতে পড়তো। এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে ছিল সে। আমরা ধীরে ধীরে লক্ষ্য করি আনিশার ওই ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। ছেলেটার নাম ছিল শিহাব। অভিক এটা মেনে নিতে পারেনি যে আনিশা অন্য কারোর প্রতি দুর্বল হচ্ছে। তাই সে একদিন হুট করেই আনিশাকে প্রপোজ করে বসে। কিন্তু আনিশা ভেবেছিল অভিক মজা করছে, তাই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। এরপর এমন কিছু হলো যা... কি হয়েছিল এরপর? কৌতূহল নিয়ে জানতে চাই সুনীতি। আরাফাত বলে, এরপর অভিক যে আনিশাকে ভালোবাসে এটা বোঝানোর জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করার জন্য নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল। আমি তখন অনেক কষ্টে ওকে আটকাই। সেদিন আমরা এমন এক দৃশ্য দেখি যা... কি দৃশ্য? নদীর পাড়ে আনিশা আর ওই শিহাব ছেলেটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। সুনীতি নিশ্চুপ হয়ে যায়। আরাফাত বলে, এটা দেখে অভিক আরো বেশি ভেঙে পড়ে। আমি অনেক কষ্টে ওকে সামলাই। ও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু আর কোনো মেয়ের দিকে তাকায়নি। আর সেই দিনের পর থেকে আনিশা হুট করেই উধাও হয়ে যায়। এতগুলো বছর আমরা ওর কোনো খোঁজ পাইনি। গতকাল প্রায় 8 থেকে 9 বছর পর আমরা ওর দেখা পাই। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। অভিক আজ আরাফাতের পরামর্শ অনুযায়ী আনিশাকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে তাকে দেখানোর জন্য। বর্তমানে তারা অপেক্ষা করছে কখন সাইকিয়াট্রিস্ট হাসপাতালে এসে পৌঁছাবেন। দুজনেই তার কেবিনের বাইরে বসে অপেক্ষা করছে। কিছু সময় পর ডাক্তার চলে আসেন। ডাক্তারকে আসতে দেখে অভিক দাঁড়িয়ে পড়ে, সামান্য হেসে বলে, আপনি ডাক্তার রহমান? ডক্টর রহমানও প্রাণোচ্ছল হেসে জবাব দেন, জি। আপনি নিশ্চয় মেজর অভিক, রাইট? হুম।
আরাফাত আমাকে বলেছিল আপনার কথা। আপনার পেশেন্ট কোথায়? অভিক আনিশাকে সামনে এনে তার দিকে ইশারা করে বলে, ও হলো আনিশা, ওকেই আপনার কাছে দেখানোর জন্য এনেছি। ঠিক আছে, আপনি ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। আমার একা ওনার সাথে কথা বলে ওনার মানসিক অবস্থাটা বুঝতে হবে, তারপর আমি বলতে পারবো ওনার কী ধরনের ট্রিটমেন্ট বা থেরাপি প্রয়োজন। বলেই ডক্টর রহমান নিজের কেবিনে প্রবেশ করেন। অভিক আনিশাকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা ওনার পেছন পেছন। আনিশা খানিক ভীতু স্বরে বলল, তুইও আয় না আমার সাথে, আমার একা যেতে ভীষণ ভয় করছে। অভিক খানিক বিরক্ত হয়ে বলল, এত ভয় পাওয়ার কিছুই নেই, আমি এখানেই আছি। তুই ডাক্তার রহমানকে বিশ্বাস করতে পারিস, উনি অনেক নামকরা একজন সাইকিয়াট্রিস্ট। তোর যা সমস্যা হচ্ছে নির্দ্বিধায় ওনাকে বলবি। অভিক এত করে বলার ফলে আনিশা কিছুটা সাহস পেল। ধীর পায়ে ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করলো। অভিক বাইরে ঠাই দাঁড়িয়ে রইল। আনিশাকে কেবিনে প্রবেশ করতে দেখে ডাক্তার রহমান নম্র সুরে বলেন, হ্যাভ এ সিট। আনিশা গুটি গুটি পায়ে এগিয়ে এসে চুপচাপ বসে পড়ে। ডাক্তার রহমান জিজ্ঞাসা করেন, আপনার নাম? আনিশা আঞ্জুমান, বয়স 29। ও, তো বলুন আপনার কি সমস্যা? আনিশা চোখটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আপনি জীবনে কখনো কোনো ভুল করেছেন ডাক্তার সাহেব, যার জন্য আপনাকে এখনো অবধি পস্তাতে হচ্ছে? ডাক্তার রহমান মুচকি হেসে বলে, সকল মানুষের জীবনেই ভুল ভ্রান্তি রয়েছে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমার জীবনেও এমন অনেক ভুল আছে যা নিয়ে আমায় আফসোস করতে হয়। আনিশা কাঁদো কাঁদো সুরে বলে, জানেন ডাক্তার সাহেব, আমার ভুল আমাকে শান্তি দেয় না এক মুহূর্তের জন্যেও। প্রতি মুহূর্তে আমাকে তড়পায়। যখনই সেই ভয়ানক স্মৃতিগুলো মনে পড়ে, আমি আমার ইচ্ছা করে নিজেকে শেষ করে দেই। ডাক্তার রহমান শান্ত ও বিনম্র স্বরে বলেন, কাম ডাউন, এত হাইপার হবেন না, ঠান্ডা মাথায় কথা বলুন। আমি বুঝতে পারছি আপনার অতীতে আপনার সাথে এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে যা আপনাকে ট্রমাটাইজ করে রেখেছে, তবে আপনাকে এই ট্রমাকে ওভারকাম করতে হবে। দুই চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিন। তিক্ত স্মৃতিকে দূরে ঠেলে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো মনে করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি অনেকটাই শান্তি পাবেন। আনিশা ডাক্তার রহমানের কথা মতোই কাজ করে। চোখটা বন্ধ করে ভালো স্মৃতিগুলো মনে করে, যেই স্মৃতির সবটা ঘিরেই ছিল অভিক। ডাক্তার রহমান আনিশাকে জিজ্ঞাসা করেন, আপনি চোখটা বন্ধ করে কি দেখতে পারছেন? ডাক্তার রহমানের প্রশ্নের জবাবে আনিশা বলে, অভি। ডাক্তার রহমানের যা বোঝার বোঝা হয়ে যায়। তিনি আনিশার উদ্দেশ্যে বলে, আপনি এখন বাইরে যান এবং আপনার বন্ধু মেজর অভিককে ভেতরে আসতে বলুন। আনিশা মাথা নাড়িয়ে বিদায় নেয়। আনিশা চলে যাবার কিছু সময় পর অভিক ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করে। ডাক্তার রহমানের সামনে বসে সে জিজ্ঞাসা করে, কি বুঝলেন ডাক্তার? ওনার অতীতে বোধহয় খুব খারাপ কিছু হয়েছিল যা ওনাকে ট্রমাটাইজ করে দিয়েছে, কিন্তু ওকে এই ট্রমা থেকে বের করার কি কোনো উপায় নেই? উপায় আছে। কি উপায়? উপায়টা হলো আপনি। আমি? হ্যাঁ, আপনি। আপনাকে ঘিরেই ওনার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যেই স্মৃতিগুলো ওনার ভালো থাকার কারণ। হয়তো ওনার অন্ধকারময় অতীতকে কাটানোর জন্য ওনার আপনার সঙ্গের প্রয়োজন। আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনি একটা কাজ করুন মেজর অভিক, যতটা পারেন মিস আনিশার সাথে সময় কাটান। আপনার সাথে থাকলে উনি হয়তো ওনার ট্রমা থেকে অনেকটা কাটিয়ে উঠবেন। মোদ্দা কথা, ওনার আপনার কোম্পানির প্রয়োজন। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। সুনীতি অস্থির হয়ে সারা ঘরময় পায়চারি করে চলেছে। ঘড়ির কাঁটায় বর্তমান সময়ে বিকাল 4টা। অভিকরা 12টার সময় বের হয়েছে, এতক্ষণে তো ওদের চলে আসার কথা। সুনীতির ভাবনার মাঝেই হঠাৎই কলিং বেলটা বেজে ওঠে। সুনীতি এক প্রকার দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই সে দেখতে পায় অভিক ও আনিশা একসাথে দাঁড়িয়ে। সুনীতি ভালো করে খেয়াল করে দেখে আনিশার সাথে অনেকগুলো শপিং ব্যাগ, সাথে খাবারের প্যাকেটও আছে। অভিক সুনীতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে
খানিকটা বিরক্তের সুরে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাদের ভেতরে তো প্রবেশ করতে দাও। সুনীতি দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আনিশা সবগুলো শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করে। অতঃপর কয়েকটা ব্যাগ সুনীতির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও নীতি। কি আছে এখানে? আমি তোমার জন্য কিছু সালোয়ার কামিজ আর শাড়ি পছন্দ করে এনেছি। আপনারা কি শপিং মলে গিয়েছিলেন? হ্যাঁ, শুধু শপিং মল না, সেখান থেকে একটা রেস্টুরেন্টেও গিয়েছিলাম। ইস, সেই কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়ে গেল। জানো তো নীতি, কলেজ লাইফেও আমরা এইভাবেই একসাথে শপিং করতাম, রেস্টুরেন্টে খেতাম, আরো কত কি করতাম। অনেকবার তো এমনও হয়েছে ক্লাস বাম্প করে সিনেমাও দেখতে যেতাম। কথাগুলো শুনে সুনীতির একদমই ভালো লাগলো না। তবুও সে মেকি হেসে বলল, আপনারা তো বাইরে থেকে এলেন, যান ফ্রেশ হয়ে আসুন। বলেই সে নিজের রুমের দিকে পা বাড়ায়। অভিজ্ঞ যায় তার পেছনে পেছনে। আনিশা নিজের জন্য শপিং করে আনা জিনিসপত্রগুলো দেখতে থাকে। সুনীতি ঘরে এসে মন খারাপ করে বিছানায় বসে পড়ে। অভিক এসে তার পাশে বসে। সুনীতির হাতটা শক্ত করে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, রাগ করেছ নীতি? সুনীতির রাগটা আজ একটু বেশি, তাই সে নিজের হাতটা সরিয়ে নিয়ে বলে, আমি কেন রাগ করব? আমি কি রাগ করতে পারি? রাগ করা তো আমার জন্য না জায়েজ। ম্যাডাম আজ একটু বেশি রেগে গেছে মনে হচ্ছে। সুনীতি বলে, তুমি জানো তোমরা গেছো থেকে আমি কত দুশ্চিন্তায় ছিলাম জানো? ভুল হয়ে গেছে নীতি, এমন ভুল আর হবে না। এবার সুনীতি একটু গলে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা ডাক্তার কি বলল? ডাক্তার বলল যে আনিশা কিছুটা মানসিক ট্রমায় আছে। আমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য নাকি ও আনন্দ পায়। এজন্যই তো আমাকে বলল ওর সাথে বেশি বেশি করে সময় কাটানোর জন্য। সুনীতির এটা একদমই ভালো লাগলো না। তবে সে নিজের খারাপ লাগাটা প্রকাশ না করে বলল, এটা আবার কেমন সমাধান? কি জানি, ডাক্তার তো তাই বলল, ওর সাথে বেশি বেশি সময় কাটাতে, যাতে করে ও ট্রমা থেকে বেরিয়ে আসে। এজন্যই তো ওকে নিয়ে শপিং মলে ঘুরতে গেলাম। ও, অভিক এবার সুনীতিকে নিজের দিকে ফিরিয়ে বলে, তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আনিশাকে আমি শুধু বন্ধু ভেবেই ওকে সাহায্য করছি, এর থেকে বেশি কিছু নয়। আমি তো নিজের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি। শুধু একটাই অনুরোধ, এই বিশ্বাসের অমর্যাদাটা কখনো করবেন না, না হলে বিশ্বাস শব্দটার উপর থেকেই আমার বিশ্বাস উঠে যাবে। অভিক সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট নিয়ে আনিশার রুমে চলে আসে। কিন্তু আনিশার রুমে প্রবেশ করতেই হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ পুরো রুমের অবস্থা বিধ্বস্ত এবং রুমের কোথাও আনিশা নেই। অভিক হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে গেল। আনিশার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া আসলো না। অভিক এবার হন্তদন্ত হয়ে পুরো বাড়িতে আনিশাকে খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পেল না। ততক্ষণে সুনীতিও এই ব্যাপারে জেনে যায়। সুনীতি এসে অভিককে বলে, চলো তো আমরা আনিশা আপুর রুমটা আরেকবার ভালো করে খুঁজে দেখি। এমনও তো হতে পারে ওখান থেকে ওনাকে খোঁজার কোনো ক্লু পেয়ে গেলাম। হ্যাঁ চলো। দুজনেই আনিশার রুমে গিয়ে খুঁজতে থাকে। সুনীতির হঠাৎ কি মনে হলো, সে আনিশার খাটের নিচে তাকালো, সাথে সাথেই চেঁচিয়ে বলে উঠল, আনিশা আপু! সুনীতির চিৎকারে অভিক ছুটে এসে দেখল আনিশা খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দ্রুত আনিশাকে খাটের নিচ থেকে উদ্ধার করে বিছানায় শুইয়ে দিল। অতঃপর তার মুখে পানির ছিটা দিল। কিছু সময়ের মধ্যেই আনিশা জ্ঞান ফিরে পেল। অভিককে নিজের সামনে দেখেই শক্ত করে জড়িয়ে ধরল। সুনীতি এই দৃশ্য দেখে কষ্ট পেল খানিক। অভিক আনিশাকে জিজ্ঞাসা করল, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক নেই অভি। আমার অতীত যে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। একজন ভুল মানুষকে বিশ্বাস করে, একজন ভুল মানুষকে ভালোবেসে আমার পুরো জীবনটা একদম নষ্ট হয়ে গেল। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর অতীতের ঘটনাটা কি এখন আমার সাথে শেয়ার করতে পারবি? হ্যাঁ পারবো, শুরু কর। আনিশা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, তখন ছিল আমাদের ইন্টারের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। আমাদের বাড়ির গলির বাইরে তুই আমায় পৌঁছে দিয়ে চলে যেতি, আর গলির ভেতরে প্রতিদিনই ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো শিহাব। সে ছিল একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারের পদার্থবিদ্যার স্টুডেন্ট ছিল। প্রথম প্রথম আমি তাকে পাত্তা দেইনি, কিন্তু একটা সময় তার প্রতি আমার মনে অনুভূতি জন্ম নিতে শুরু করে। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। বলেই কিছুক্ষণ থামে। অভিক আনিশার কাঁধে ভরসার হাত রেখে বলে, তুই বলতে থাক। আনিশা আবারও বলা শুরু করে, শিহাবের প্রতি আমার দুর্বলতা ও নিজেও অনুধাবন করতে পেরেছিল। তাই তো একদিন সাহস করে আমার পথ আটকে ধরে আমায় জোরপূর্বক একটি পার্কে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমাকে এটা স্বীকার করতে বাধ্য করায় যে আমি ওকে পছন্দ করি। এরপর থেকে আমাদের একত্রে সময় কাটানো শুরু হয়। এজন্য আমি তোকে আর আরাফাতকে কম সময় দিচ্ছিলাম। শিহাবের সাথে ঘোরাফেরা করতে করতে আমি ওর প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ি। ও আমাকে সব সময় আমার পছন্দের গিফট দিত, আমার ভীষণ যত্ন নিত, আমার সামান্য কষ্ট ওকে বিচলিত করে দিত। এসব বিষয় আমাকে ওর প্রেমে গভীরভাবে পড়তে বাধ্য করেছিল। আর শিহাব এটা বুঝতে পেরে আমার সুযোগ নেয়। কি করেছিল শিহাব? অভিকের প্রশ্নে আনিশা চোখটা বন্ধ করে নিয়ে বলে, একদিন শিহাব আমায় প্রস্তাব দেয় যেন আমরা রুম ডেট করি। বলেই হু হু করে কাঁদতে শুরু করে আনিশা। অভিক নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে বলে, এরপর কি হয়েছিল? তুই কি ওর প্রস্তাবে রাজি হয়েছিলি? আনিশা দুই পাশে মাথা নাড়াতে নাড়াতে বলে, না না অভি, আমি একদমই ওর প্রস্তাবে রাজি হইনি প্রথমে, বরঞ্চ ওকে তীব্র অপমান করে চলে এসেছিলাম। এরপর কিছুদিন ওর সাথে যোগাযোগ বন্ধ রাখি। তারপর একদিন ও নিজে থেকে আমার সামনে আসে, আমার পায়ে পর্যন্ত পড়ে, যাতে করে আমি সব ভুলে ওকে ক্ষমা করে দেই। আমি শিহাবকে ভালোবাসতাম, তাই না করতে পারিনি। আবারও আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে নেই। কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি অভি। কি করেছিল? সেদিন ছিল 31শে ডিসেম্বর, 31st নাইট উপলক্ষে ও আমায় বাইরে ঘুরতে নিয়ে যেতে চায়। তুই তো জানিস আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন, তাই আমায় যেতে দিতে রাজি হননি। তখন আমি আমাদের কলেজের কয়েকটা মেয়েকে নিয়ে যাই বাবার কাছে এবং মিথ্যা বলি যে আমরা মেয়েরা মিলে আমাদের এক বান্ধবীর বাড়িতে গিয়ে 31st নাইট সেলিব্রেট করব। এটা শুনে বাবা রাজি হয়ে যায়। অভিকের মনে পড়ে যায় এটাই সেই দিন ছিল যেদিন সে নদীর পাড়ে সুইসাইড করতে গিয়ে শিহাব ও আনিশাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। এই মিথ্যাটা বলে আমি শিহাবকে নিয়ে ঘুরতে বের হই। সারাটা সন্ধ্যা রাত আমরা গোটা ঢাকা শহর ঘুরে বেড়াই। শিহাব আমাকে ওর বাইকে করে বুড়িগঙ্গার নদীর তীরে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে আমরা একসাথে ডিনার করি এবং আমরা আবেগের বশে কিছুটা ঘনিষ্ঠ। বলতে গিয়ে আনিশার গলাটা কেঁপে ওঠে। আনিশা নিজেকে শক্ত করে নিয়ে পুনরায় বলে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেদিন রাতে আমার জন্য আরো কত ভয়ানক কিছু অপেক্ষা করছিল। সেদিন রাতে শিয়াব আমার খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল, যার ফলে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। শয়তানটা এটারই সুযোগ নেয়। ওর মনে যে এতটা জঘন্য পরিকল্পনা ছিল আমি বুঝিনি। আমার ওই অবস্থার সুযোগ নিয়ে ও আমার সাথে। বলতে গিয়েই আনিশা আবারও থেমে যায়। অভিক সুনীতি দুজনেই চোখটা বন্ধ করে নেয়। কিন্তু ও শুধু একাই এসব করে ক্ষান্ত হয়নি। সেদিন ওরা আরো 4-5 জন বন্ধু পালাক্রমে আমায় আই ওয়াজ গ্যাং রেপড এটুকু বলে গলা ছেড়ে দেয় আনিশা। সুনীতি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আনিশা আবারও বলা শুরু করে, ওদের ভয়াবহতা আরো বেশি ছিল। ওরা এরপর আমাকে ওই অবস্থায় সিলেটে নিয়ে আসে। এখানে নিয়ে এসে টানা একটা সপ্তাহ প্রতিদিন পালাক্রমে আমায়। প্রতিটা দিন প্রতিটা রাত আমার কাছে নরক যন্ত্রণার মতো ছিল। ওইসব পশুদের একটুও মায়া হয়নি আমার উপর। আমাকে অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছিল। সেই সময় আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করতাম, কিন্তু আমার মৃত্যু মেলেনি, বদলে মিলেছে
অসম্মান আর কষ্ট। একটু থেমে সে আবারও বলে, আমার বাবা কোনো রকমে জেনে গিয়েছিল যে আমি সিলেটে আসি, তাই সেও আমায় খুঁজতে সিলেটে আসে। আমার আপন বলতে আমার বাবাই শুধু ছিল। মাকে তো জন্মের পরই হারিয়েছিলাম। বাবা যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, তাই খুব সহজেই আমার সন্ধান পেয়ে আমি অবধি পৌঁছে যাই। কিন্তু তার পরিণতি ভালো ছিল না। শিহাব এবং ওর বন্ধুরা আমার চোখের সামনেই আমার বাবাকে নৃশংসভাবে খুন করে। আমাকে বাঁচাতে এসে আমার বাবাকেই মরতে হয়। সুনীতি ভয়ে বলে ওঠে, এটা কিভাবে সম্ভব? আপনার বাবা তো একজন পুলিশ অফিসার ছিল, তাকে মারা তো এতটা সহজ ছিল না। আমিও প্রথমে তেমনটাই ভেবেছিলাম, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। শিহাবের বাবা সিলেটের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। শুধু তাই নয়, তিনি সীমান্ত এলাকার সন্ত্রাস রাজত্ব কায়েম করেছেন। এখানকার স্থানীয় প্রশাসন তার কোন কেনা গোলাম। আমার বাবা এখানকার সেই সব পুলিশ অফিসারের উপরে ভরসা করে আমায় উদ্ধার করতে এসেছিলেন। তাদের কেউই বাবাকে সাহায্য করেননি, বরং বাবার মৃত্যুর পর তারা সবাই পালাক্রমে আমাকে। আর বলতে পারে না আনিশা, তার গলাটা শুকিয়ে আসছে। অভিক আনিশার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, তাহলে এতগুলো বছর তুই কোথায় ছিলি? ওই শিহাব এতগুলো দিন আমাকে বন্দি করে রেখেছিল। ও আমাকে কষ্ট দিয়ে মজা পেত, তাই এতগুলো দিন আমায় বাঁচিয়ে রেখেছে। আসলে তো ও একটা সাইকো। তাহলে তুই সেদিন ওখানে কিভাবে পৌঁছালি? আমি খবর পেয়েছিলাম সীমান্ত এলাকায় আর্মিদের সাথে শিহাবের লোকেদের ঝামেলা হবে, এই জন্য আমিও ওত পেতেছিলাম। ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমাকে যেখানে বন্দি রাখা হয়েছিল, সেখানে দায়িত্বরত অনেককেই সীমান্তে পাঠানো হয়, যার ফলে আমার হাতে সুবর্ণ সুযোগ আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমি ওখান থেকে কয়েকজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসি। আর তারপর কি হলো তোরাই তো জানিস। আনিশার জীবনের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলো শুনে হতবাক হয়ে তাকিয়ে আছে অভিক এবং সুনীতি। আনিশার সব কথা বলে মলিন হেসে বলল, দোষটা আমারই ছিল। আমি ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনে বিপদ ঠেলে এনেছি। অভিক হাতটা মুষ্টিবদ্ধ করে বলে, তুই একদম চিন্তা করিস না আনিশা। শিহাব এবং তার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আমি তাদের কৃতকর্মের জন্য উচিত শিক্ষা দিব। তোর এবং তোর বাবার প্রতি করা অন্যায়ের জবাব তাদের দিতেই হবে। তুই শুধু আমাকে সেই স্থানে নিয়ে চল যেখানে তোকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে গেলে আমরা কোনো ক্লু পেতে পারি। আনিশা বলে, সেখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। তাছাড়া আমার মনে হয় না আমি পালিয়ে যাবার পর শিহাবরা ওখানে কোনো প্রমাণ আস্ত রেখেছে। তুই আমাকে ঠিকানাটা শুধু দে, আমি আরও কিছু আর্মি নিয়ে সেখানে যাব। শিহাব এখানকার মোস্ট ওয়ারেন্টেড আসামি। ওকে আমাদের যে করেই হোক ধরতে হবে। ও দেশে ভয়ঙ্কর মাদক দ্রব্য ও অস্ত্রের চোরাচালান করে, যা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ। তাছাড়া তোর সাথে ও যা যা অন্যায় করেছে সেটারও কোনো ক্ষমা নেই। তাই তুই শুধু আমাকে ওই স্থান অবধি নিয়ে চল, বাকিটা আমি দেখে নিচ্ছি। আনিশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা তাহলে চল। অভিক সুনীতির উদ্দেশ্যে বলে, তুমি এখানেই থাকো, আমি আনিশার সাথে যাচ্ছি, সাবধানে থাকো। সুনীতি কিছুটা ভীত স্বরে বলে, ওখানে একা যাওয়াটা বিপজ্জনক হতে পারে। আমি তো বললাম আরো কয়েকজনকে নিজের সাথে নিব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। অভিক মাথা নাড়িয়ে আনিশাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। সুনীতি তাদের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। গায়ে গোলাপি রঙের সালোয়ার, সাথে ম্যাচিং পাজামা পরিহিতা একটা মেয়ে সেনা ক্যাম্পের চারিদিকে ঘোরাফেরা করছে। ব্যাপারটা আরাফাতের নজর এড়ায় না, তাই তো সে ক্যাম্পের বাইরে এসে গলা খাকারি দিয়ে বলে, হেই মিস, কে আপনি? কাকে চাই? পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে কাজে বাজতেই পেছনে ফিরে তাকায় অহনা।
পেছনে তাকাতেই কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে তার সামনে দাঁড়ানো আর্মির পোশাক পরিহিতা উজ্জ্বল শ্যামলা সুদর্শন পুরুষটিকে। আরাফাত মেয়েটিকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করে। সামান্য কেশে বলে, আপনি নিশ্চয়ই এখানে আমাকে দেখার জন্য আসেননি, যেই কাজে এসেছেন সেটা বলুন। আরাফাতের কথায় অহনার ধ্যান ভঙ্গ হয়। অচেনা পুরুষটির প্রতি খানিকটা ভালো লাগা তৈরি হলেও এমন তেড়া কথায় মুহূর্তেই অনুভূতি বদলে যায়। সেও বেশ তেজ নিয়ে বলে, আমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই যে আপনাকে দেখার জন্য ঢাকা থেকে এত দূরে সিলেটে চলে আসব? আরাফাত হালকা হেসে বলে, সেটাই তো জানতে চাইছি যে আপনি এখানে ঠিক কি করতে এসেছেন। অহনা এবার খানিকটা নরম গলায় বলে, আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। আপনার বান্ধবী? আমার বান্ধবী সুনীতি, এই ক্যাম্পেই থাকে। মেজর অভিক, ওনাকে চেনেন নিশ্চয়। মেজর অভিকের স্ত্রী সুনীতির বান্ধবী আমি। আমার নাম অহনা। আরাফাত বলে ওঠে, ও, আপনি তাহলে সেই দিনের সেই ঝগড়ুটে মহিলাটা। অহনার কাছে আরাফাতের কণ্ঠস্বরটা অল্প অল্প পরিচিত ঠেকছিল। এই কথার পরে সে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে। তেতে উঠে বলে, ও, আপনি তাহলে সেই অসভ্য লোকটা যে আমায় স্টুপিড বলে অপমান করেছিল। মুখ সামলে কথা বলুন, আমি একজন ডিউটিরত আর্মি অফিসার। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আরে রাখুন আপনার ডিউটি, আমার বান্ধবীর সাথে শুধু আমার দেখাটা হতে দিন, তারপর আমি আমার দুলাভাইকে বলে আপনার শাস্তির ব্যবস্থা করছি। অহনার কথায় আরাফাত গগন বিদারী হাসতে মগ্ন হয়ে যায়। হাসতে হাসতেই বলে, আপনি আমার শাস্তির ব্যবস্থা করছেন? রিয়েলি? ওকে, করুন দেখি। আগে নিজের বান্ধবীকে তো খুঁজে বের করুন। ওয়েট, আমি আমার বান্ধবীকে এক্ষুনি কল করছি। বলেই সে সুনীতিকে ফোন লাগায়। কিছুক্ষণ ফোনটা রিং হবার পর সুনীতি ফোনটা রিসিভ করতেই অহনা বলে, ওই সুনীতি, কোথায় তুই? আমি তো কোয়ার্টারে। কেন? ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দিব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আমি তোর এখানে এসেছি। বর্তমানে আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তোর কোয়ার্টারটা খুঁজে পাচ্ছি না। এখানে একজন অসভ্য লোক আমায় দাঁড় করিয়ে রেখে অপমান করছে। তুই এর একটা বিহিত কর। সুনীতি বলে, ওই, তুই আসবি আমায় আগে বলবি না? যাই হোক, যে তোকে বিরক্ত করছে তাকে ফোনটা দে তো। অহনা বিশ্বজয় হাসি দিয়ে হেসে আরাফাতের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, এই নেন, আমার বান্ধবী আপনার সাথে কথা বলবে। আমাকে অপমান করার ফল এবার আপনি বুঝবেন। আরাফাত হাসি মুখে ফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? আরাফাত ভাইয়া, আপনি? অহনার কথায় কিছু মনে করবেন না, ও আসলে একটু বেশি পাকনামি করে সব জায়গায়। আপনি কাইন্ডলি ওকে একটু কোয়ার্টার পর্যন্ত নিয়ে আসুন। আমি রান্না বসিয়েছি তো, এই অবস্থায় যেতে পারবো না। ঠিক আছে ভাবি, নিন, আপনার বান্ধবীর সাথে কথা বলুন। বলেই ফোনটা অহনার দিকে বাড়িয়ে দিল। অহনা ফোনটা হাতে নিতেই সুনীতির কড়া গলায় বলল, তুই চুপচাপ ওনার সাথে কোয়ার্টার অব্দি চলে আয়, আর ওনার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইবি। উনি তোর দুলাভাইয়ের বন্ধু হয়। তোর দুলাভাই যদি জানতে পারে তুই ওনার সাথে খারাপ ব্যবহার করেছিস তো খারাপ ভাববে। কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না অহনা, যা বলছি তাই কর। অহনা বেরস মুখে ফোনটা রেখে দেয়। আরাফাত বলে, চলুন তাহলে, আপনাকে কোয়ার্টার অব্দি পৌঁছেই দেই। অহনা দাঁতে দাঁত চেপে বলে, তার কোনো প্রয়োজন হবে না। আপনি আমাকে রাস্তাটা দেখিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভাবি আমাকে বলেছে আপনাকে কোয়ার্টার অব্দি পৌঁছে দিতে। আমাকে তার কথা শুনতেই হবে, তাই আমার পেছনে পেছনে আসুন। বলেই আরাফাত হাঁটা শুরু করে। অহনা আর কোনো উপায় না পেয়ে তার পেছনে পেছনে যেতে থাকে। অহনাকে কোয়ার্টারে পৌঁছে দিয়েই আরাফাত বিদায় নেয়। সুনীতি অহনাকে জিজ্ঞাসা করে, তুই ওনার কাছে ক্ষমা চেয়েছিস তো? তোর আমাকে কি মনে হয় আমি কখনো কারোর কাছে মাথা নত করার মেয়ে? সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এত ইগো ভালো নয় অহনা। একদিন তোর ইগোই দেখবি তোকে কোনো বিপদে ফেলবে। যাই হোক, হঠাৎ এভাবে চলে এলি? অহনা বলে, হঠাৎ মানে? তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল জানিস। কাল থেকে যখন তুই আমায় ওই আনিশা নাকি ফানিশা ওই মেয়ের ব্যাপারে বলি, তখন তো আরো বেশি চিন্তা হচ্ছিল। আনিশা আপুকে নিয়ে চিন্তার কিছু নেই,
উনি একজন অসহায় নারী, ওনার থেকে কোনো বিপদ নেই। কাউকে এতটা অন্ধবিশ্বাস করা ঠিক নয়। বাদ দে সব, তুই একটু বিশ্রাম কর, আমি খাবার নিয়ে আসছি। তুই যদি আগে জানতি, আমি ভালো মন্দ সব কিছু করে পারতাম। শোন, আমার সাথে এত ফর্মালিটি করতে হবে না, তোর সাথে আমার অনেক কথা আছে, তুই বসে বসে শোন। বল, শুনছি। অহনা নিজের ফোনটা বের করে সুনীতিকে দেখায়। একটা ছেলে তাকে মেসেজ করে রোজ বিরক্ত করে। সুনীতি জিজ্ঞাসা করে, ছেলেটা কে জানিস? সেটা তো জানি না, কিন্তু ছেলেটা নাকি আমার থেকে জুনিয়র হবে। ও নিজেই বলেছে ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এবার এইচএসসি দিবে। এই ছেলে তোকে মেসেজ দেয় কেন? ছেলেটা নাকি আমায় ভালোবাসে, অন্তত মুখে সেটাই বলে। ছেলেটার ব্যাপারে কিছু জানিস না? আরে না, দেখিস না, আইডি তো ফেক, আসল নাম দেওয়া নেই। আইডির নাম নীলাভা আকাশ। আমি কিভাবে বুঝবো এটাকে? জিজ্ঞাসা করিসনি? করেছিলাম, উত্তর দেয়নি। প্রতিদিন আমায় কবিতা লিখে পাঠায়, খোঁজ খবর নেই। অনেক কেয়ারিং, কিন্তু আমার তো জুনিয়র পছন্দ না। ট্রাই করে দেখতে পারিস। দরকার নেই, আমি এসবে নেই। মা যাকে আমার জন্য পছন্দ করবে তাকেই বিয়ে করব।